ওয়েলকাম ভূত কথা এপিসোড নম্বর 16। আমাদের বিল্ডিং 5 তলা। একদম শুরুতে যখন ওই বাসায় উঠি তখন আমরা 5 তলাতেই উঠেছিলাম। 5 তলা ছিলাম প্রায় 3-4 বছর। প্রথমে সেইভাবে কিছু বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিল্ডিংয়ের সমস্যা আছে। সবই বাসার মধ্যে হাঁটার আওয়াজ পাওয়া যেত। সেটা শুধু রাতে না, ভোর দুপুর বেলাও পাওয়া যেত। প্রায় সারাদিনই মনে হতো আমাদের সাথে যেন বাসায় কেউ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। এতদিন রাতে জেগেও আমি পড়ছিলাম, এবং আমার রুমে যখন আম্মু ছিল তখন আমি আম্মু একসাথে ঘুমাতাম। সেই রাতে আমাদের ওয়াশরুমে গোসল করার আওয়াজ আসছিল, ঝর্ণার পানি পড়ার শব্দ। শুধু তাই না, একটা মানুষ গোসল করে সে যখন তার কাপড় চোপড় ধোয়া কিংবা নিজের পানি জোড়া, এসব কিছুই আমি সব কিছু শুনছিলাম। কারো মুখেই কোনো কথা নেই। একেবারে আম্মুকে বললাম দরজাটা খুলে দিব কিবা, এবং আমি নিষেধ করলো। দরজা খোলার শব্দ হলো, কিন্তু আমি তাকিয়ে দেখলাম দরজার আগের মতোই বন্ধ। আমার পাশ দিয়ে হেঁটে বারান্দায় চলে যাচ্ছে, কিংবা বারান্দায় কাপড় ছড়ানোর সেই আওয়াজটা হয় যেটা আমি পেতাম। কোনো ক্ষতি করছে না দেখে আর ভয় পেলাম না। আমি যেভাবে থেকে জিন ভূতের বেশি সাহসী, এদিকের মতো আমার আর কিছু হলো না। এই বিষয়টা নিয়ে আমার পাশের ফ্ল্যাটের একটা মেয়ের সাথে আলোচনা করলাম। তার কথা শুনে রীতিমতো শুক্রিয়া আদায় করলাম, কারণ আমি তো শুধু আওয়াজ শুনছি, আর সে নাকি নিজের চোখেও দেখেছে। সে যখন ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, এবং পায়ের কাছে চোখ গেলে দেখে মাটি থেকে একদম মাথার দেওয়াল পর্যন্ত কালো একটা অবরয় দাঁড়িয়ে আছে। সে এটা দেখে ভয়ে সূচনায় পড়তে পড়তে আবার ঘুমানোর চেষ্টা করলো, আর পায়ের দিকে তাকায়নি। এইভাবে প্রায় প্রত্যেক ফ্ল্যাটেরই বিভিন্ন রকমের বর্ণনা শুনলাম সবার কাছে। কেউ নিজের চোখে দেখছে, আবার কেউ অনুভূতি টের পেয়েছে। পাশের ফ্ল্যাটের একজন অসুখে মারা যায়, এবং এরপর মিলাদ দেওয়া হয়েছিল। তারপর থেকেই কিছুটা কম ছিল সবার অত্যাচার, কিন্তু কিছুদিন পরেই আবার শুরু হলো এইসব। গভীর রাতে আমার বাসায় বেসিন আর কলের পানি পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে যেত। এটা আমার সাথে প্রায় প্রতিদিনই হতে লাগলো। এত জোরে শব্দ হয় যে শুধু ডিস্টার্ব করে ফিল হতো। এতদিন সাহস করে লাইট নিয়ে রান্নাঘরের দিকে গেলাম, কিন্তু গিয়ে দেখি আওয়াজটাও নেই, সব কিছুই স্বাভাবিক। তাই আবারও ঘরে ফিরলাম। ঘরে এসে ঘুমানোর চেষ্টা করলাম। ঠিক তখনই আবার শুরু হলো সেই পানি পড়ার শব্দ। প্রচণ্ড বিরক্তি নিয়ে ভূতকে বকা দিয়ে আবারও ঘুমিয়ে গেলাম। তারপর সেদিন সেম পানি পড়ার শব্দ। এতই রাগ হলো যে ভাবলাম আগেরবার লাইট নিয়ে যাওয়ার কারণে হয়তো কিছু দেখতে পাই নাই, কিন্তু এবার আর লাইট জ্বালাবো না। কিন্তু অন্ধকারের মধ্যে গিয়েও কিছুই দেখতে পেলাম না। তখন শব্দটাও ছিল না। আবার ঘরে চলে আসলাম, আবার শব্দ শুরু হলো। এইভাবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ক্ষতি করে বিভিন্নভাবে বিরক্ত করতো। তারপরই এলো করোনার সময়। লকডাউন দেওয়ায় আগের বাসা ছেড়ে গ্রামে চলে গেলাম। প্রায় 6 মাস গ্রামে থাকার পর কোথাও ফ্ল্যাট খালি না পেয়ে এই বাসায় 2 তলা ভাড়া নিলাম। এতদিন ছাদে গিয়ে 5 তলার সেই মেয়েটির সাথে এই জিন ভূত বিষয় নিয়ে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম আমরা যাওয়ার পর এক ফ্যামিলি এসেছিল। তাদের 2 মেয়ে ছিল কিশোরী। 2জন মেয়েই বেশ ধার্মিক এবং পরহেজগার ছিল বলে রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস ছিল। তাই এক রাতে যখন তাহাজ্জুদ পড়া শেষ করলো, মুনাজাত শেষে দেখতে পেল জায়নামাজের পাশে খুবই বিকৃত আর ভয়ানক একটা চেহারা লোক ভেসে উঠছে। এটা দেখেই সেখানেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং এরপর প্রায় 7 দিন তার জ্বর ছিল। সুস্থ হবার পরই তারা বাসা ছেড়ে দেয়।
এবার একদম নিচতলার ঘটনা আমি বলি। তাদের শোয়া একটা ছেলে ছিল এবং সকালবেলা আন্টি দেখে তার ঘর পানিতে ভেসে গেছে। তার ছেলে রান্নাঘরে অচেতন অবস্থায় পড়ে আছে এবং বেসিন এবং এর কল ভাঙ্গা। সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে তার ছেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। সে কিভাবে রান্না করে এত ভোরবেলা কেন গিয়ে সে কিছুই বলতে পারছে না। আমার বাবা গিয়ে আন্টির কোল ঠিক করে দিয়ে আসেন। ছেলেটির মাথায় ব্যথা অনুভব করছিল, কিন্তু সে জানেই না যে রান্নাঘরে কিভাবে এসেছে আর পানির কলটাই বা কে ভেঙেছে। তার ছেলের ঘুমের ভিতর হাঁটার কোনো অভ্যাস আছে কিনা। এই ঘটনাটির পর তারা বাসা ছেড়ে দেন। বর্তমানে আমরা 2 তলায় আছি। জিনের সমস্যাটা এখন অনেকটাই কম, তবে প্রতি রাতেই আসে। পাশের একটা উপস্থিতি পাই, গুরুত্ব দেই না, কারণ অভ্যাস হয়ে গেছে। এখন অনেকেই বলবেন আমরা কেন আসি। আমরা আসি একটাই কারণে, আমার মা একজন স্কুল টিচার। এই বাসায় ভাড়া আমাদের বাজেটের মধ্যে। আশেপাশে সব বাসা ভাড়াই অত্যন্ত বেশি, আর আমার মা টিউশনি করার কারণে বেশি দূরে বাসা নেওয়া যাবে না। আমাদের বাসায় অনেক ঘটনা আছে, তবে আমি এর যে পরের ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, সেই পরের ঘটনাটি হচ্ছে একটি বাস্তব ঘটনার উপর নির্মিত, এবং শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। পান্থপথে বাস থেকে নেমে বসুন্ধরা সিটির দিকে হাঁটা দিলাম। চায়ের দোকানে রবিউল ডাক দিল। ভেবেছি 1 কাপ চা। যাই হোক, ঠিক প্রচণ্ড জোরে শব্দ হলো। একটা বাস উল্টে গেল আমার ঠিক 10 হাত দূরে। একটা সিএনজির উপরে পড়ায় সে একদম চুরমার হয়ে গেল। আশেপাশে অনেকেই দৌড়ে গেল সেখানে, আমিও গেলাম সাথে। রোড ডিভাইডার পার হতেই দেখি একটা ক্যাট ব্যাগের ভিতর থেকে সাদা দবদবে একটা বিড়াল নামছে। কাঠ ব্যাগের স্বচ্ছ আবরণের উপর সুপ রক্তের দাগ, প্লাস্টিকের ঢাকনা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু বিড়ালটাকে বের করে অবাক হয়ে দেখলাম সেটার কিছুই হয়নি। রক্ত যা দেখছি তা আসলে সিএনজির অথবা বাসের যাত্রীর কারো। বিড়ালটাকেও ডিভাইডারের উপর বসিয়ে আমি সামনে গেলাম। সিএনজি থেকে একটা অল্প বয়সী ফিলিপাইনি চেহারার মেয়েকে কোনো মতে বের করে আনা হয়েছে, এবং মেয়েটাকে এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওর শরীরে অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে হঠাৎ স্থির হয়ে গেল। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখলাম সেই ডিভাইডারের উপর রাখা বিড়ালটির দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কি যে আছে তা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। খুব অদ্ভুত একটা চাহনি। সেখান থেকে আমি হঠাৎ আমার দিকে তাকিয়ে একেবারে নিস্তেজ হয়ে গেলাম। আমি দ্রুত মেয়েটিকে স্কয়ার হাসপাতালে নিয়ে বললাম। কেউ আমার কথা শুনলো বলে মনে হলো না। তৎক্ষণাৎ ভিড় হয়ে গেছে অনেক। আমি ভিড় সরিয়ে বাসের দিকে এগিয়ে গেলাম। জানা গেল বাস যাত্রীদের কেউ মারা যায়নি, কিন্তু অনেকেই আহত হয়েছে। এর মাঝে সিএনজি পুরাটা বাসের নিচ থেকে বের করা হয়েছে। সেখানে আরও একটা মৃতদেহ পাওয়া গেছে। বয়স 30-এর একটা ছেলে, একেবারে থেতলে গেছে। আমার ছোটবেলা থেকেই হার্টের সমস্যা। এত রক্ত আর মৃতদেহ আমি সহ্য করতে পারলাম না। এই অবস্থায় বিড়ালটাকে মালিকের খোঁজার প্রশ্নই আসে না। আমি বিড়ালটাকে কুলে তুলিয়ে বাসায় নিয়ে আসলাম। রিস্কায় আসার পুরাপুরি পথে বিড়ালটা একটা শব্দও করলো না, এমনকি আশেপাশের শব্দে তার কোনো রিয়াকশন নেই। মনে হলো প্রচণ্ড শক্ত পেয়েছে ওর, এমনটা হচ্ছে। কিন্তু আমার ভুল ভেঙে বেশি সময় লাগছে না। 3 দিন পরই আমার আর কোনো সন্দেহ রইল না যে বিড়ালটি না পেয়ে, কোনো শব্দ করতে না পেরেও কানে শুনতে, আমি ওর কানের কাছে খুব জোরে অনেকবারই চিৎকার করলাম, কিন্তু ও নির্বিকার।
ও এক সময় আমি চেষ্টা করলাম ছেড়ে দিতাম, কিন্তু বিড়ালটা আমার বাসার একজন সদস্য হয়ে গেছে। আমার স্ত্রী শ্যাম্পু সে সময় বাসায় ছিল না। আমার শ্বশুরকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম ওনার চিকিৎসার জন্য। ও বাসায় এসে বিড়ালটাকে পেয়ে খুব খুশি হলো, কিন্তু কিছুদিন পরে বিড়ালটা আমাদের দুজনের কাছেই অসহ্য লাগা শুরু হলো। ওর শব্দহীনতা, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা কেন জানি স্বাভাবিকের সীমা ছাড়িয়ে গিয়েছে। সবচেয়ে বিব্রত হলাম যখন দেখলাম আমাদের ক্লান্ত সময়গুলোতে ও রুমের এক কোণ থেকে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও কখন রুমে ঢুকতো আর কখন বের হতো আমরা বুঝতেই পারতাম না। বিড়াল এমনিতেই নীরবে চলাফেরা করে, তার উপর একটা আবার কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। এভাবেই চলতে আমাদের কিছু তখন জানি না আর কি বিষয়টা অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমাদের স্পষ্ট মনে আছে সেদিন ছিল শনিবার, সোমবার বাবার শরীরের খারাপের দিকে আমার বাসা থেকে হাসপাতালের কাছে, তাই ওনাকে গতকাল আমার বাসায় নিয়ে এসেছি। এরই ভিতর আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আমি শম্পা আর শাশুড়ি বাবার বিছানায় চারপাশে বসে, ঠিক এমন সময় বিড়ালটাকে তীব্রভাবে 2বার মিউট করে ডেকে উঠলাম। আমি আর শম্পা চমকে উঠলাম। শম্পার হাত থেকে বাবার ওষুধের বোতল পড়ে জন শব্দে ভেসে সারা মেঝে কাঁচ ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ আমাদের মুখে কোনো কথা আসলো না। বিড়ালটা ঠিক কিছু হয়নি এমন ভাব করে খাট থেকে নেমে চলে গেল। এর ঠিক কয়েক মিনিটের ভিতর বাবার অবস্থা বেশ খারাপের দিকে গেল। আমি বৃষ্টির ভেতরেই হাসপাতালে নিয়ে যেতে চাইলাম, কিন্তু বাবা সেই সময়টা দিলেন না। কয়েকবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে উনি চলে গেলেন না ফেরার দেশে। বাবার সুখ কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুনভাবে একটা ধাক্কা খেলাম। এই দোকানি রবিউলের দোকানে সেদিন গিয়েছিলাম, যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে যাওয়ার উপক্রম হলো। রবিউল আমাকে বলল আমি নাকি সেদিন মৃত বিড়ালটিকে রুড ডিভাইডারের উপরে রেখে হঠাৎ চলে গিয়েছিলাম। আমাকে ওর পিছন থেকে অনেকবার ডেকে কোনো সাড়া পায়নি। আমি ভীষণ অবাক হলাম, ভেবেই পেলাম না যে মৃত বিড়ালটা বলতে কি বুঝতে চাচ্ছে। আমি ক্যাট ব্যাগের ভিতর থেকে যে বিড়ালটা বের করেছিলাম তা নাকি ছিল মৃত, তেতলে যাওয়া, একতাল মাংস স্পষ্ট ছাড়া আর কিছুই না। আমি রবিউলের কথা কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। তখন পাশের দোকানের বৃদ্ধ লোকটাকে ডেকে এনে তার সামনেই তাকে জিজ্ঞেস করলো। রবিউল যা বলছিল ওই লোকটাই তাই বলছিল। আমি কাঁপতে কাঁপতে রবিউলের দোকানের বেঞ্চে দপ করে বসে পড়লাম। যদিও আমি সেদিন বিড়ালটাকে মৃত অবস্থায় পেয়ে থাকি, তবে আমি কি নিয়ে বাসায় ফিরে গেছিলাম আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার মনে পড়ে গেল সেদিন এই সিএনজির ভিতর থেকে উদ্ধার করা ফিলিপিনে মেয়েটা মৃত্যুর আগে এক দৃষ্টিতে রূপ ডিভাইডারের উপর রাখা সেই বিড়ালটার দিকে দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। তবে আমার কোনো জানি না, মনে হচ্ছিল যে মেয়েটি মাথা মৃদু ডানা বামে নাড়িয়ে কিছু একটা করবে। ও কোনো কিছু নিষেধ করেছিল কেন আমাকে, কিন্তু না করেছিল ও তা বোঝার কোনো উপায় নেই। বাসায় নিয়ে আসার পর বিড়ালটা নানা রকম অস্বাভাবিক আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম না কোনো এক ভয়ানক গোল্ডেন আমার কোথাও না কোথাও আছে। একটু দ্বিতস্ত হয়ে আমি শম্পাকে কল করলাম। প্রথমেই জিজ্ঞেস করলাম বিড়ালটা ওর সামনে আছে কি না সেটা জানার পর ওকে ঘরের দরজা জানালা সব আটকাতে বললাম। তারপর পুরোটা ওকে খুলে বললাম।
যদিও পুরে বুঝেছিল যে ওকে তখনই এভাবে বলাটা ঠিক হয়নি, কারণ শম্পা তখন প্রেগনেন্ট ছিল। যদিও আমরা কখনো তা জানতাম না। শম্পা সেদিন প্রচণ্ড ভয় পেয়ে যায়, যা পরবর্তীতে হয়তো ওর জন্য ভালো হয়নি। সেদিন আমি একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। দুশ্চিন্তা আমার হাত পা কাঁপছিল। শম্পা সারাদিন বাসায় একা থাকে, তাই ওকে নিয়ে আমি এমনিতেই সবসময় দুশ্চিন্তায় থাকি। তার উপর বিড়ালটাকে নিয়ে শুরু হয়েছে নতুন এক ঝামেলা। মাঝরাতের দিকে কি এক অদ্ভুত ভাষায় কাদের যেন কথা শুনতে পাই। কথাগুলো অস্পষ্ট, বেশ জোরে শোনা যায়। কিন্তু আমার শাশুড়ি কিছুদিনের জন্য এনেছিলেন, কারণ উনি একা থাকেন। আমার শাশুড় মারা যাওয়ার পর থেকেই তিনি 7 শতকের বেশি টিকতে পারেন না, এবং সেই ফিস করা উনি শুনছেন। এসব কথা শোনার কিছুক্ষণের ভিতরেই উনি স্বপ্নে দেখেন যে ওনার মেয়ের পেটে কে যেন বাচ্চাটা খেটে বাচ্চার বোতলে একটা বিড়াল বের করে আনছে। এরপরে ওনার ঘুম ভেঙে যায়, আর উনি আর ঘুমাতে পারেন না। সারাদিন ওনার আচ্ছনের মতন লাগলো। প্রচণ্ড গরমের ভিতর আজ তুমুল বৃষ্টি সকাল থেকেই। শম্পা বায়না ধরেছে ছাদে আমার সাথে বৃষ্টি ভিজবে। আমি অনেক ঝামেলা, কারণ ঠান্ডা লেগে আমার চরম বিপদে পড়ে যাব। তাছাড়া শম্পার প্রেগনেন্সির অ্যালার্জি স্টোপে চলছে। কিন্তু আমি কিছুতেই ওকে বোঝাতে পারলাম না যে এই সময় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। শম্পা কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করলো। প্রথমেই রাগ করলে কথা বলা বন্ধ করে থাকলো, তারপর আমাকে শ্রাব্য গালাগাল দেওয়া শুরু করলো। আমি একেবারে হয়ে গেলাম। আমি বাধ্য হয়ে ওকে ছাদে নিয়ে গেলাম বৃষ্টিতে ভিজতে। আমি ওর সাথে বৃষ্টি উপভোগ করলাম বটে, কিন্তু আমার মনে দুশ্চিন্তা সেই কালো মেঘ জমতে শুরু করলো। শম্পার সেই অদ্ভুত আচরণের কারণে আমি ধরতে পারছিলাম না। সামান্য ধমক দেওয়ায় যে মেয়েটার জন্য কঠিন কাজ, সে কীভাবে এমন বিশ্রী এবং অশ্রাব্য গাল দিতে পারে। হঠাৎই কারো কৌশব শুনে আমি চমকে উঠলাম। শম্পাকে জিজ্ঞেস করলাম কে কথা বলছে। শম্পার দিকে তাকিয়ে উঠলাম, ওর মুখে কেমন জানি একটা হাসি। আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির পানি খেয়েছো? শম্পার কথা শুনে আমি চমকে কিছুটা পিছনে সরে আসলাম। এই সেই বিশ্রী কণ্ঠে কথা বলেছিল। কিছু বুঝে উঠতে পারলাম না ও কিভাবে এই কণ্ঠে কথা বলছে। আমি কিছু বলছি না দেখে ও আবারও আমাকে বিশ্রী গাল দিতে শুরু করলো। আমি এবার কিছুটা রেগে গেলাম। আমি নিজে কাউকে গালি দিই না, সহ্য করতেও পারি না। বেশ কড়াভাবেই ওকে আমি থামতে বললাম। শম্পা স্থির চোখে আমার দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে আসলো, তারপর গলা নামিয়ে একেবারে নিচু গলায় বলল, আমাকে ধমক দিলে গলা ছিঁড়ে ফেলবো। আমি কিছুটা পিছনে সরে আসলাম। আমার বিফলতা কাটতে কিছুটা সময় লাগলো। সাথে সাথেই শম্পার অবিশ্বাস্য দ্রুত লাভ আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলল, তুই কি কখনো রক্তের বৃষ্টি দেখছিস? হা করে বৃষ্টির পানি খাওয়ার অভ্যাস থাকলে আজ রাতে তোমাকে একটা জিনিস দেখাতাম, বলে আবার মিট করে হাসতে লাগলো। ততক্ষণে রক্তর বৃষ্টি ধীরে ধরে এসেছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে ওর হাত ধরে টেনে নিচে নিয়ে এলাম। নিচে আসার সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। শম্পাকে কেমন যেন অন্যরকম লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে ও আমার সাথে যে আছে সে শম্পা নয়, এমনকি ওর শারীরিক বয়ন ও শম্পার মতো নয়। আমার সারা শরীর বেয়ে
কেমন একটা শিহরণ বয়ে গেল। আমি রুমে ঢুকতেই আমি ওকে চেয়ারে বসালাম। শম্পাকে কেমন যেন অন্যরকম লাগছে। আমার কেন মনে হচ্ছে আমার সাথে যে আছে সে শম্পা নয়, এমনকি সার শরীরের অবয়ব ও শম্পার মতো নয়। আমার সারা শরীর বেয়ে কেমন একটা শিহরণ বয়ে গেল। রুমে ঢুকতে আমি ওকে চেয়ারে বসালাম, দৌড়ে দেওয়ালে মাথা মুছতে শুরু করলাম। আমার ভীষণ ভয় লাগছিল যদি ঠান্ডা লেগে বাচ্চার কোনো ক্ষতি হয়। এতে শম্পার হাসি আরো বেড়ে গেল। আমার হাত থেকে তোয়ালেটা হাতকা টেনে নিয়ে সুরে মেঝেতে ফেলে দিল। শম্পা সেই কষজ কণ্ঠে আমাকে বলল, তোর এসব আলকা খাতিরের দরকার নেই আমার, তুই এগুলো আমার কথা ভেবে করিস না, করছিস তোর সন্তানের জন্য। এরপর আবারও হট্ট হাসি শুরু করলো। আমার শাশুড়ি প্রচণ্ড জোরে দরজা ধাক্কা দিলেন। বাইরে থেকে দরজার প্রায় ভেঙে ফেলবেন মনে হচ্ছে। শম্পার কুৎসিত হাসিতে যেন উনিও যেন ভয় পাচ্ছেন, তাই বলাই বাহুল। আমি বুঝতে পারছিলাম কি করবই। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। মা করে ঢুকতেই শম্পার পুরো স্বাভাবিক আচরণ করা শুরু করলো। ও আমাকে উল্টো তো দোষারোপ করতে লাগলো। মা সামনেও এমন বান করা শুরু করলো যে মা মনে করে বাধ্য হলেন যে আমি গলার সুর বিকৃত করে বয়ে দেখিয়েছি। শম্পার কাজ দেখে আমি ভীষণ অবাক হই। ওর দিকে তাকাতেই দেখি ওর মা লুকিয়ে হাসছে। আমায় আর কোনো সন্দেহ রইল না যে শম্পার খুব খারাপ কিছু একটা হয়েছে। এরপর বেশ কিছুদিন ভালোই কেটে যায়। মাও চলে যায়। আমি অফিসে যাই সকালে আর সন্ধ্যায় চলে আসি। বন্ধুদের আড্ডা বাদ দিয়ে শম্পার কারণে যাতে ওকে বেশি সময় একা থাকতে না হয়। বাসার কাছে আসতেই আকাশ একেবারে মেঘে ডেকে গেল। গেট দিয়ে ভিতরে ঢোকার আগেই প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হলো। আমি হাতের ব্যাগটা দিয়ে মাথা বাঁচিয়ে কোনো রকম ভেজা হয়ে বাসায় আসলাম। কিন্তু অনেকবার কলিং বেল বাজাতেই শম্পার দরজা খুলল না। আমি যখন মনে ঠিক করে ফেলছি যে বাড়িওয়ালার কাছ থেকে ডুপ্লিকেট চাবি আনবো, ঠিক তখনই দরজা খুলে গেল। আমি দরজা সরিয়ে ভিতরে ঢুকে দেখি শম্পা সেখানে নেই। বুঝতে পারলাম যে দরজা খুলে দিল। আমি পা টিপে ভেতরে ঢুকলাম। আমার চোখ পড়ল আমাদের রুমের দিকে। দরজা বেরানো আছে, কিন্তু ফাঁক দিয়ে দেখলাম শম্পা বিছানায় শুয়ে আছে। ওর শরীরে মাঝের অংশ দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ওর পেট এখন অনেক উঁচু হয়ে গিয়েছে। কিন্তু যে জিনিসটা আমার খাটকা লাগছে তা হলো শম্পার পেট ভয়ঙ্করভাবে উঠানামা করছে। শম্পার কাছে যেন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কেউ হয়তো শুনছে না। শম্পার কণ্ঠ ছাড়াও আরো অনেক কণ্ঠ বেশি আসছে সেই রুম থেকে। ফিস ফিস করে যেন অনেক মানুষ কিছু একটা ষড়যন্ত্র করছে। আমার সারা শরীর বেয়ে বয়ে একেবারে হিমেল স্রোত বয়ে গেল। আমার মাথা কাজ করছে না। ঠিক তখনই পাশের রুম থেকে আমার শাশুড়ি মনে শম্পার মা দৌড়ে এলেন। ওনার হাতে একটা ছুরি, ওনার সারা শরীরে আঘাতের চিহ্ন। উনি আমাকে টানতে টানতে ওনার রুমে নিয়ে বললেন তার সারমর্ম যে এরপর রাতেও খুব খারাপ একটা স্বপ্ন দেখায়। উনি গতকাল রাতের বাসায় রওনা দেন। আমার বাসার উদ্দেশ্যে আমি আসার ঘণ্টাখানেক আগে উনি আসেন। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাগরিবের আজানের পর সব কেমন যেন পাল্টে যেতে থাকে। সেই সাথে পাল্টা দিয়ে আকাশের অবস্থাও খারাপ হতে থাকে।
বাসা থেকে উনি অনেক চেষ্টা করলে আমাকে কল দিতে পারছে না, কিন্তু আমি মোবাইলটা যেন দেখি সেখানে নেটওয়ার্ক নেই। আমি আর নার্ভাস হয়ে গেলাম, আবার কিসের ভিতর পড়লাম। মা বাসায় এসে দেখেন বাহিরের দরজা খোলা আর শম্পা আর সাথে ফিস করে কথা বলছে। শম্পার কাকুতি মিনতি ভরা কণ্ঠ উনি স্পষ্ট দেখছেন। উনি কথা না চিন্তা করেই রুমে ঢুকলেন। যা দেখেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন শম্পার খাটের উপরে বিড়ালটা বসে আছে আর এক দৃষ্টিতে শম্পার দিকে তাকিয়ে আছে। শম্পার হেলান দিয়ে আজ শোয়া হয়ে বিড়ালটা চোখের দিকে তাকিয়ে আছে আর দুহাত একটা ছুরি নিয়ে নিজের স্ত্রীর পেটের উপর চেপে ধরে আছে। এ যেন কারো ইশারার অপেক্ষা করছে। ঠিক তখনই বিড়ালটা কর্কশ কণ্ঠে পরপর 2 বার ডেকে উঠে। শম্পা ছুরি ঝাঁপ দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেওয়ার আগ মুহূর্তেই নিজের করণীয় স্থির করে ফেলেন মা। উনি চিৎকার দিয়ে শম্পার নিয়ে বললেন, শম্পা ওনার চুল ধরে টানতে থাকে আর ক্রমাগত কিল ঘুষি মারতে থাকে। সেই সাথে বিড়ালটাও ওনার উপর ঝাঁপিয়ে পড়ে আঁচড় কামড়টা দিতে থাকে। উনি কোনো রকম ছুরিটা নিয়ে রুম থেকে বের হয়ে আসেন। আমি দরজা থেকেই মেঝেতে রক্তের দাগগুলো দেখতে পেলাম। আমি মার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি শম্পার চিন্তায় অস্থির হয়ে পড়লাম। সেই সাথে আমাদের ক্রমাগত সন্তানের কথা ভেবে আমার গা কাটা দিয়ে উঠল। আমি কিসের ভিতর ডুবে আছি। আমি কেঁদে ফেললাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে আমার হাত শক্ত করে ধরে রাখলেন। খুব আস্তে খুব একটা কথা বললেন, ঘরে যে আছে সে শম্পা নয়। বাবা ও কিছুতেই শম্পা হতে পারে না। আমি ওনার কথা বুঝতে পারলাম না, আর এর জবাবে আমার উনি বলার কিছুই নেই। তাও চিন্তা করতে পারলাম না। আমি পাগলের মতন আমার বন্ধুদের ফোন করার ট্রাই করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। মার ফোনেও একই অবস্থা। আমি আর উপায় অন্তর না দেখেই নিজেই ঘটনার মোকাবেলা করার সিদ্ধান্ত নিলাম। মার হাত থেকে ছুরিটা নিয়ে আমি মাকে অন্য রুমের দরজার ভিতর থেকে বন্ধ করে বসে থাকতে বলে শম্পার ঘরের দিকে এগিয়ে গেলাম। ভিতরে তখন ক্রমাগত ফিস করে কথা চলছে এবং সেখানে কি কথা হচ্ছে তৎক্ষণাৎ আমি বুঝতে পারলি যে যা আমার চোখের সামনে হচ্ছে তা মোটেও জাতিগত কোনো কিছু না। যা দেখছি তার সাথে হৈলাইলিক জগতের কোনো মিল নেই। কাছে গিয়ে সজোরে লাথি মেরে বেজানো দরজাটা পুরোটা খুলে ফেললাম। যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিছানার উপর যে হেলান দিয়ে আছোয়া হয়ে আছি সে কে? মুখসহ সারা শরীর গণলুমে ঢাকা, পেটের অংশ বিকলভাবে ফুলে আছে। শম্পার প্রেগন্যান্সির যে স্টেজ তাতে পেট অনেক বড় হওয়ার কথা, কিন্তু যা দেখছি তা স্বাভাবিক নয়। আর কয়েক ঘন্টা ব্যবধানে ওর পুরো শরীর এভাবে লিঙ্গে ডেকে গেল কিভাবে? এর কোনো উত্তর আমার কাছে ছিল না। আমি শম্পার নাম ধরে জুড়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকিয়ে না বলল যে তোর বাচ্চা নিতে এসেছিস। তারপর নিজের পেটের দিকে ইঙ্গিত করে বলল, তোর বাচ্চা সেই কবেই বের করে ফেলে দিয়েছি। এখন যে আছে সে শুধুই আমাদের। এটা বলে শম্পা তার সামনে বসা বিড়ালটার দিকে তাকিয়ে খুব বিশ্রীভাবে হাসলো। আমার বুকের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। তবে গত মাসেই যে আল্ট্রাসাউন্ড করালাম তার রেজাল্ট স্বাভাবিক আসলো কি করে? যদিও ডাক্তার বলেছে বাচ্চার মুভমেন্ট স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আগামীকাল করানোর ফলাফল
কিন্তু এর আগেই এসব আমি কি দেখছি আর কি শুনছি। আমার মাথায় কেমন যেন একটা আগুন জ্বলে উঠল। আমি কোনো কিছুরই তোয়াক্কা না করে হাতের ছুরিটাকে শক্ত করে ধরে সম্পার দিকে এগিয়ে গেলাম। এই প্রাণীটাকে সম্পাদ বা যাই বলি, সারা শরীরে বিশ্রী লোমে আর সবুজ তীব্র দৃষ্টি। আমি জানি না কি করে আমার এতটা সাহস হয়েছিল। আমি সম্পার একেবারে কাছে চলে গেলাম। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে বিড়ালটা আমার উপর যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল। ওর দাঁড়ালো ছুরির ফলার মতো নখের আঁচড়টা আমার মুখ ফালা ফালা করে যাচ্ছে, কিন্তু আমি পাগলের মতন ছুরি চালিয়ে ওকে আঘাতের পর আঘাত করে যাচ্ছি। বিড়ালটার ওজন আমাকে হতবাক করে দিচ্ছে, ঠিক একজন পূর্ণ মানুষের ওজনের মতন ওজন। এটা ভেবে আমি যখন একটু অসতর্ক হয়ে গেছি, তখনই বিড়ালটা ওর সর্ব শরীরে আমার আঘাতের চিহ্ন নিয়ে মুরন কামড় দিয়ে আমার গলায়। তখনই সজোরে দরজা ধাক্কা দিয়ে মায়ের সাথে একজন সৌম্য চেহারার সুপুরুষ প্রবেশ করলেন। ঠিক তখন ম্যাজিক্যালের একটা ঘটনা ঘটল। আমার গলায় কাছেই বিড়ালটার দাঁতের ছাপ উধাও হয়ে গেল। আমি হাতের ছুরি ফেলে দিয়ে দু হাতে গলা চেপে ধরলাম। রক্তের হাত ভিজে গেছে। আমি সবই চারপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও বিড়ালটি নেই। বিড়ালটি সম্পার মামার মতন মরার মতন পড়ে আছে, কিন্তু আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ওর উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে ওর নাড়ি পরীক্ষা করে নিশ্চিত হলাম ও বেঁচে আছে। কিন্তু আমাদের অনাগত সন্তানের কথা চিন্তা করে আমি অস্থির হয়ে উঠলাম। সম্পার 36 সপ্তাহ চলছে, একেবারে অ্যাডভান্স স্টেজ। একটা বড় আর অপূরণীয় ক্ষতির অংশায় আমার ভেতরটা হা করে উঠল। আমি পিঠে কেউ একজন আলতোভাবে হাত রাখলো। আমি চমকে পিছনের দিকে তাকিয়ে চিনতে পারলাম উনি সম্পার আনিমুল মামা। আমাদের বিয়েতে এসেছিলেন, ধর্মশাস্ত্র নিয়ে অধ্যাপনা করেন, আর এই বিষয়ে উনি একজন বিশেষজ্ঞ। ইসলামিক স্কলার হিসাবে উনি অনেক নাম করেছেন। উনি কি যেন বিড়বিড় করে বলছিলেন। আমাকে মাকে উনি ইশারায় সম্পাকে নিয়ে এই ঘর থেকে চলে যেতে বললেন। আমি গলায় একটা কাপড় পেঁচিয়ে নিলাম। রক্তে পুরোটা আপাতত বন্ধ করে আমি সম্পাকে কোলে নিয়ে নিলাম। আমার চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসছে, কিন্তু মনে জুড়ে জুড়ে দাঁত স্টেপে আঁচল তাকায় চেষ্টা করলাম। আমিনুলের মামা কোনো বারে বারের উপরে তাকাচ্ছিল আর আমাকে তাড়া নিচ্ছিল। আমি সম্পাকে নিয়ে মার সাথে ঘর থেকে বের হওয়ার আগেই সজোরে দরজা বন্ধ হয়ে গেল। আমি অনেক চেষ্টা করে দরজা খুলতে পারলাম না। এবার দেখি মামার মুখটা কেমন জানি শক্ত হয়ে গেছে। উনি হাতে কিছু একটা নিয়ে জুড়ে বিভিন্ন আয়াত পড়তে শুরু করলেন। আমি উপর থেকে পানির মতন কিছু পড়ার টের পেলাম। ঘরে তেমন কোনো আলো নেই, কিন্তু হালকা আলোতে বেশ ভালোই বুঝতে পারলাম যে সিলিং থেকে টাটকা রক্তের ফোঁটা পড়ছে। আমার জোর থেকে সম্পার বলা একটা কথা মনে পড়ে গেল। বলেছিল আমার যদি বৃষ্টির ভেতর হা করে বৃষ্টির পানি খাওয়ার অভ্যাস থাকে, তবে ও আমাকে রক্তের বৃষ্টি দেখাতো। তবে কি এটাই সেই রক্তের বৃষ্টি? আমি সপরে সিলিংয়ের দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার কোনো কারণই নেই। আমাদের চোখে ততক্ষণে অন্ধকার হয়ে এসেছিল। তার উপর জানালার পর্দা হঠাৎ ছিঁড়ে যায়। নিচে পড়ে যাওয়ার রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সরাসরি সিলিংয়ের আলোকিত হয়ে গেল।
পুরো সিলিংটা জুড়ে যেন টাটকা রক্তের মেঘ জমে আছে, সেখান থেকেই ফুটা ফুটা নিচে পড়ছিল। ঠিক তখন আমার বিড়ালের ডাক শুনে চমকে উঠলাম। ঘরের ঠিক মাঝখানেই সেই বিড়াল দাঁড়িয়ে আছে, সাদা সুমম দেহটা রক্তে ঠোকে লাল হয়ে আছে। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে যেন নরক থেকে উঠে আসা কেন মূর্তিমান অভিশাপ। চারিদিকে চাপা ফিসফিস শব্দগুলো প্রতিনিয়ত স্পষ্ট আর জোরসোর হচ্ছে। তৎক্ষণাৎ সিলিং থেকে বৃষ্টির মতন রক্ত পড়া শুরু হলো। বিড়ালটি একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে দক্ষ শিকারীর মতন ঝাঁপিয়ে পড়ে মামার বা কানে কামড় বসিয়ে সেটা ছিঁড়ে ফেললো। মামা এক মনে কি জানি পড়তে যাচ্ছেন। একটা অসহনীয় যন্ত্রণা ওনাকে ডোলাতে পারল না। মা তার চোখে আপন ভাইয়ের এই হাল সহ্য করতে পারলেন না। উনি কেমন একটা শব্দ করলেন, না লুটিয়ে পড়লেন। আমার মনে হলো উনি আর উঠবেন না, কারণ উঠার যে বয়স, তাতে এতক্ষণে কিছু উনার নিয়ে পারার কথা নয়। বিড়ালটি আরো অনেকবার চেষ্টা করলেও যেন অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছে, কিন্তু মামার কাছে যেতেই পারছে না। হঠাৎ থেমে গেলেন। তারপর আমার আর শম্পার দিকে তাকিয়ে মৃদু হেসলেন। এরপর নিজের গলা থেকে একটা তাবিজ টেনে ছিঁড়ে ফেলে নিয়ে বিড়ালদের দিকে ছুঁড়ে মারলেন। দপ করে আগুন জ্বলে উঠল। বিড়ালটাকে বিশাল সুমম শরীরে গড়ে যেন মহাতাণ্ডব নীলা শুরু হলো। বিড়ালটি ছটফট করতে করতে পিছনে 2 পা ভর করে উঠে দাঁড়ালো। আমার চোখের সামনেই সেটা যেন ফিলিপিনের মেয়ের অপয়ন ধারণ করলো। তারপর অত নাবাদ করতে করতে ফিলিপিনো ভাষার কোনো কিছু বলে মামা সহ সিলিং এর রক্ত মেঘের মতো হারিয়ে গেল। এরপর এই অকল্পনীয় নীরবতা নেমে এলো ঢল। আমার সম্মোহিত ফিরে পেতে কিছুটা সময় লাগলো। গণ পুরোপুরি স্বাভাবিক। আমি সবয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে, শুধু গরমর বিড়ালের লোম ছাড়িয়ে আছে। আমি দেখলাম মা দরজার কাছে মেঝেতে পড়ে আছেন। ওনার মুখ দিয়ে ফেনা বেরিয়ে এসেছে, শরীর বরফের মতন ঠান্ডা। আমার মা, সে কবেই মারা গিয়েছিল। যাকে মার আসনে বসেছিলেন সেই শাশুড়ি আজ চলে গেলেন। আমার চোখে ফেটে কান্না পাচ্ছিলেন, কিন্তু কাজ বাকি আছে অনেক। আমি শম্পাকে কাঁধে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। নিচের দিকে বাড়িওয়ালাকে শুধু বললাম মা আর নেই। তাই শম্পাও সুখ নিতে না পেরে সেন্সিটিভ হয়ে গেছে। আমার অনুরোধে বাড়িওয়ালা কিছু লোক জোগাড় করে মার ডেড বডি হাসপাতালে নিয়ে গেলেন। আমি শম্পাকে ভর্তি করিয়ে সব আত্মীয়ের কাছে ফোন করলাম, মার খবরটা দিলাম। অকৃত দায় আমিনুল মামার কোনো খোঁজ আমার আর পেলেন না। আমি আর উনাকে পেলাম না। উনি যেদিন এসেছিলেন কে উনাকে আসতে বলেছিল আর জানাই হলো না। পরদিন বুড়ে শম্পার জরুরি সিজার করা হলো। দুনিয়াতে এলো আমাদের প্রথম সন্তান। শম্পাকে এর ঠিক 5 দিন পরে জানানো হলো যে মা নেই। ও অনেকদিন আমার সাথে কথা বলেনি। ওর একটা ভুল ধরিয়ে দেওয়াই ছিল আমার মার প্রতিনিধির জন্য। আমার কিছুটা হলেও দায় আছে, কিন্তু পরবর্তীতে ওর ভুল ভেঙে যায়। আমাদের ছেলের এখন 3 বছর। সেদিনের পর আর কোনোদিন কোনো কিছু ঘটেনি। মামাকে ফিরে পেতে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ট্রেস পাইনি। এমনকি অধ্যয়নীতি লাইনেও কিছু হয়নি। তবে একটা বিষয়ে খুব খটকা লাগছে যে আমার ছেলে ওর জন্মের পর থেকেই বিড়াল খুব পছন্দ করে। এমনকি যখন কান্না করতো তখন কোনো বিড়াল দেখলেই কান্না থামিয়ে
ফিল করে তাকিয়ে থাকতো। সেদিন দেখি ও একটা বিড়াল নিয়ে খেলছে, যার পা কানটা নেই। আমার কিছু একটা মনে পড়ে খানকা লাগতে স্পর্শে জিজ্ঞেস করায় ও বলল বিড়ালটা প্রায়ই আসে এখানে। দূর থেকে চুপচাপ বসে সবাইকে দেখে তারপর চলে যায়। কি অদ্ভুত, তাই না? আমি কিছু না বলে আন্ময়ে শুধু বললাম, এটা খুব অদ্ভুত। তো বন্ধুরা, এইখানে এই ঘটনাটি শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।